This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকাল থেকে আমরা নজর রেখেছিলাম সুপ্রিম কোর্টের দিকে। ঝুলেই রইল 26,000 চাকরির ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল শিক্ষক নিয়োগ মামলার শুনানি। সিবিআইকে আজই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। পরের শুনানি 15 জানুয়ারি। সব পক্ষকে ওই দিন হলফনামা জমা দিতে হবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুজন সহকর্মী জ্যোতির্ময় এবং সৌভিক। জ্যোতির্ময়ের কাছে একটু যাই। জ্যোতির্ময়, কেন আজকে মামলা পিছিয়ে গেল? দেখো, সংসদ চত্বরে সুপ্রিম কোর্ট চত্বরে আজকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, সকাল থেকে সুপ্রিম কোর্টের দিকে নজর ছিল। কলকাতায় ঠিক যেভাবে ধর্ণা অবস্থান চলছে, যোগ্য শিক্ষকদের একটি বড় টিম তারা সুপ্রিম কোর্টে সকাল থেকেই ভিড় করেছেন। এরা প্রত্যেকেই পিটিশনার। আমরা সরাসরিভাবে তাদের মুখ থেকেই শুনে নেব। প্রথমত যে ইনফরমেশন দিয়ে রাখার তা হচ্ছে দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে এবং যেহেতু আজকে একজন নতুন বিচারপতি বেঞ্চে জয়েন করেছেন, সেই কারণের জন্য আবারও নতুন করে এই বেঞ্চের পুনর্বিন্যাস করে শুনানি শুরু হবে এবং প্রথম থেকে আজকে আবারও শুনানি হোক তা প্রধান বিচারপতি চাননি। কিন্তু যে প্রশ্নটা এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনারা বারবার আসছেন, দিল্লি আসার একটা খরচ রয়েছে, আপনারা এই মুহূর্তে যে মাইনেটা পাচ্ছেন তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ ইতিমধ্যে যারা বলেছে যারা অযোগ্য শিক্ষক তাদের মাইনে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সুদসহ ফেরত দিতে হবে। কিন্তু যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে আপনারা আসছেন, বারবার শুনানি হচ্ছে না, কিন্তু একটা ব্যাপক খরচ আপনাদের বহন করতে হচ্ছে। একদমই তাই। শুধু খরচ নয়, আমাদের তো স্কুলগুলো হ্যাম্পার হচ্ছে, তারপরে ওখানে একটা আন্দোলন চলছে, সেখানেও সময় যাচ্ছে। অর্থাৎ আমরা যেন এমন একটা চক্রভিউর মধ্যে আছি যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা পাচ্ছি না। একদিকে কোর্ট, একদিকে কোর্টের লড়াই, তাছাড়া কোর্টের কাছেও পর্যাপ্ত তথ্য বা সুন্দর করে সব কিছু পরিবেশনের জন্য স্কুল সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে দায়িত্ব, সেই দায়িত্বের জন্য আমাদেরকে আন্দোলন করা বা আমাদের সম্পর্কে যে একটা কুৎসা চারিদিকে ছড়াচ্ছে সেটা থেকেও পরিত্রাণ পাওয়ার জন্য যে আন্দোলন, সব মিলিয়ে আমরা একটা ওই চক্রভিউর মধ্যে পড়ে আছি। একটা বিষয় এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং তার পাশাপাশি রাজ্য সরকার, এদের দুজনের ভূমিকা আপনারা কিভাবে দেখছেন? এই যে হিয়ারিং বারবার ধরে হচ্ছে বা হচ্ছে না, এক্ষেত্রে তাদের ভূমিকা আপনারা কিভাবে দেখছেন? আমরা যেটা দেখতে চাইছি যে সিবিআই যে তদন্ত করেছে এবং যে এপিডেভিট আকারে যেগুলো জমা দিয়েছে, সেই তথ্যগুলোকে যেন সুস্পষ্টভাবে আমাদের মহামান্য বিচারপতির সামনে তুলে ধরে, তার যথাযোগ্য প্রমাণ দিয়ে যে টেন্টেড আনটেন্টেড মানে যোগ্য অযোগ্য যে সেগ্রিগেশন যেটা প্রায় করা হয়ে গেছে সেটাকে যেন সুপ্রতিষ্ঠিত করে এবং আমরা যে সত্যিগত চক্রব্যূহের মধ্যে যেটা ঢুকে গেছি সেখান থেকে আমরা বেরোতে যেতে পারি। একটা প্রশ্ন বারবার ধরেই সামনে আসছে, আমরা গত কয়েক মাস ধরে দেখছি যে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে অন্য যে কোনো দুর্নীতির ক্ষেত্রে একের পর এক রাজনৈতিক নেতারা তারা জামিন পেয়ে যাচ্ছেন এবং সেই জামিন পাওয়ার ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, কোথাও সময় মতো চার্জশিট পেশ হয়নি বা কোথাও সময় মতো ট্রায়াল শুরু হয়নি। আর ঠিক এই বিষয়টাকেই হাতিয়ার করে রাজনৈতিক নেতারা তারা ছাড়া পেয়ে যাচ্ছেন, জামিন পেয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে এক্ষেত্রে প্রশ্ন উঠছে। আর ঠিক এই প্রেক্ষাপটেই 26,000 মানুষ, তাদের মধ্যে যোগ্য এবং অযোগ্য কারা তা কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে বাছাই করা গেল না এবং সেই তথ্যটা এখনো পর্যন্ত স্পষ্ট না হওয়ার কারণেই এই শুনানির গতি প্রকৃতি বা অভিমুখ কোন দিকে তা আমাদের কাছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আর এই মানুষগুলির ভাগ্য অনির্দিষ্টকালের জন্য এই মুহূর্তে সুতোর ওপরে ঝুলে রয়েছে। সঙ্গে থাকো জ্যোতির্ময়। আইনজীবী মহল তারা বিষয়টা কিভাবে দেখছেন আমরা কথা বলেছিলাম বিশিষ্ট আইনজীবী ফিরদৌস তামিমের সঙ্গে, তিনি কি বলেছেন শুনুন। যেহেতু বেঞ্চ কম্পোজিশন আলাদা, ফলে নতুন একজন বিচারপতি এসছেন, ফলে তাকে আবার শোনাতে গেলে প্রথম থেকে শোনাতে হবে সেই বিচারপতি, কারণ তিনিও তো পুরো ফ্যাক্টটা, তিনি যদি জাজমেন্টটা দেখেন তাহলে তাকেও তার সামনে পুরো ফ্যাক্টটি তুলে ধরা উচিত। ফলে আবার পিটিশনাররা শুরু করতে, ফলে আবার বিলম্ব হতো। এই বিলম্ব থেকে দূরে থাকার জন্য অ্যাকচুয়ালি প্রসিডিওর বিষয়, অন্য কিছু নয়। আমি মনে করি না এটাকে বিলম্ব হওয়া, আর আশা করবো যে পরের দিন শুনানি হয়ে যাবে। অন্যদিকে রাজপথে আন্দোলন চলছে। আজকের পরও যারা আন্দোলন করছিলেন, আন্দোলনকারীরা জ্বালিয়ে দিয়েছেন যে তারা রাজপথ ছাড়ছি না। সেই রাজপথ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সৌভিক। একদমই তাই, রাজপথ ছাড়ছি না এটা কিন্তু তারা জানিয়ে দিয়েছেন। আমি আরেকবার আমার চিত্র সাংবাদিক রজতকে দেখাতে বলবো, সেই আন্দোলন কিন্তু এখনও চলছে। গত 27শে ডিসেম্বর থেকে তারা এই আন্দোলন শুরু করেছিল এবং আজকে কিন্তু তারা যথেষ্ট আশাবাদী ছিল যে আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ে তারা একটা সুবিচার পাবে, কিন্তু সেই হিয়ারিং কিন্তু আবারও 15 তারিখ পর্যন্ত পিছিয়ে গেল। এবং এই মুহূর্তে যেসব আন্দোলনকারী অর্থাৎ যেসব শিক্ষক শিক্ষিকারা রয়েছে, আমি সরাসরি তাদের সঙ্গে একবার কথা বলে নেব। আপনারা তাদেরকে আশায় ছিলেন যে 15 তারিখ একটা বিচার হবে, সেটা কিন্তু আবার পিছিয়ে গেল, কি বলবেন? দেখুন, আমরা তো সত্যি আশাহত।
কারণ আমরা জানি আমরা মানে এখানে উপস্থিত 27শে ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি পর্যন্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বিরুদ্ধে এখানে উপস্থিত, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, দুর্নীতির কোনো তালিকায় তাদের নাম নেই। তাই আমরা আজকে ন্যায়ের আদালতের কাছে আশাবাদী ছিলাম যে দুর্নীতির মুক্তভাবে আমরা চাকরি পেয়েছি, আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, কিন্তু কোনো এক অজানা কারণে কলকাতা হাইকোর্টের এক অশনি সংকেতে আমাদের মাথার উপরে এক পাহাড় প্রমাণ পর্বত এক চাপ চলে এসেছিল। আজ আমরা আশাবাদী ছিলাম যে ন্যায়ের আদালত থেকে আমরা এখান থেকে মুক্তি পাবো। আচ্ছা, এই যে ধরুন এই কেস লড়তে কিন্তু প্রচুর টাকা খরচ হচ্ছে, প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, কীভাবে বলবেন? মানে যে আবার 15 তারিখ পিছিয়ে গেল, তারপরে 15 তারিখ যে বিচার পাবেন কতটা আশাবাদী আপনারা? ব্যাপার হচ্ছে আশা তো আছে, নাহলে এখানে দাঁত কামড়ে পড়ে থাকতাম না। আর দ্বিতীয়ত হচ্ছে পয়সার ব্যাপার যেটা বলছেন, সেটা আমরা একটা সিস্টেম করেছি। আমরা প্রত্যেকটা পিটিশনের কাছে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা চাঁদা তুলি, সেটা কখনো 2000, কখনো 2500, এইভাবে তুলে আমরা কেসটা চালাচ্ছি। এবং সত্যি বলতে সত্যি আমাদের অনেক খরচা হচ্ছে। এই খরচাটা আমাদের হওয়া উচিত ছিল না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে করতে হচ্ছে। এবং শুধু তাই নয়, শারীরিক, আর্থিক, মানসিক সব রকম ক্ষতি সাধন আমাদের সঙ্গে হয়েছে। মানে এটা একটা কি বলবো, সামাজিক লজ্জা সবার জন্য, মানে দেশের লজ্জা। আরেকটা পাশাপাশি যে আপনারা তো বিভিন্ন স্কুলে বা ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে থাকেন, সেই স্কুলগুলোর কি অবস্থা হয়েছে? কারণ আপনারা তো এখানে আন্দোলন করছেন। স্বভাবতই 2013 পর থেকে স্কুলে সেভাবে রিক্রুটমেন্ট নেই, এটা কিন্তু বাস্তব সত্য। 2013 সালের পর থেকে একটাই রিক্রুটমেন্ট হয়েছে হাই স্কুলে, সেটা হচ্ছে 2016 প্যানেল, আমাদের প্যানেলটা। এবং আমাদের প্যানেলে যেসব টিচাররা আছেন তারা কিন্তু যথেষ্ট যোগ্য, শুধুমাত্র এই কারণে নয়, তারা অনেক অ্যাডভান্সও। কারণ কম্পিউটার থেকে শুরু করে, মোবাইল থেকে শুরু করে এভরিথিং পরিচালনার ক্ষেত্রে, এবং প্রত্যেকেই কম বেশি করে ওয়েস্ট বেঙ্গল টেট কোয়ালিফাইড। মানে আমাদের মধ্যে অনেকে সেন্ট্রাল টেট কোয়ালিফাইড এবং অনেকে স্টেট লেভেল টেট কোয়ালিফাইড, ম্যাক্সিমামই কোয়ালিফাইড। তাহলে আমরা পুরনো টিচারদের থেকে একটু অ্যাডভান্টেজ, মানে বলতে খারাপ লাগতে পারে, অনেকে খারাপ লাগতে পারে, কিন্তু পুরনো টিচার থেকে একটু অ্যাডভান্টেজে অবশ্যই আছি, কারণ আমরা সবাই টেট কোয়ালিফাইড এবং টেটটা চাইল্ড সাইকোলজির উপরে। তাই আমরা অ্যাজ এ টিচার শুধুমাত্র সাবজেক্ট জানি তা নয়, আমরা চাইল্ড সাইকোলজিতেও বুঝি কোন ছেলেটাকে কিভাবে পড়াতে হবে, রেমেডিয়াল টিচিং কি। বুঝতে পেরেছি, নজর থাকবে আমাদের, অবশ্যই নজর থাকবে। সৌভিক, ধন্যবাদ। আসছি পরের খবরে। আইনি ফাঁসে ঝুলেই রইল শিক্ষকদের চাকরি, স্কুলে কমছে শিক্ষকের সংখ্যা। এরই মধ্যে নবম দশমে স্কুল ছুটের সংখ্যা বেড়েই চলেছে। মাধ্যমিকের আগেই পড়াশোনা ছাড়ছে 12% পড়ুয়া, এমনটাই উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় রিপোর্টে। শিক্ষাবিদরা যখন এর জন্য রাজ্যের শিক্ষা ব্যবস্থার খোঁজ ধরছেন, শিক্ষামন্ত্রী তখন দায় ঠেলছেন কেন্দ্রের দিকেই। ফের একবার প্রশ্নের মুখে বাংলা শিক্ষা ব্যবস্থা। কেন্দ্রীয় রিপোর্টে বেরিয়ে এলো তার কঙ্কালসার চেহারা। শিক্ষার হতশ্রী চেহারা রাজস্থান, উত্তরপ্রদেশকেও হার মানালো বাংলা। নবম দশম শ্রেণীতে স্কুল ছুট নিয়ে চমকে দেওয়ার মতন রিপোর্ট কেন্দ্রের। রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশে ড্রপ আউটের সংখ্যা 5.94%, রাজস্থানে 9.4%, কেরালের মাত্র 2.18%। সেখানে বাংলায় নবম দশমে স্কুল ছুট 12%-এর বেশি। 100 জন পড়ুয়ার মধ্যে 9 থেকে পড়াশোনার বাইরে চলে যাচ্ছে 12 জন। এই 12 জন হয় শিশু শ্রমিক হচ্ছে, নাহলে পরিযায়ী শ্রমিক হচ্ছে। কেন এদেরকে শিক্ষা ব্যবস্থার মধ্যে রাখা যাচ্ছে না? প্রায় 3500 স্কুল বন্ধ হওয়ার মুখে, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ নেই, মিড ডে মিল নেই 9-10-এ, তাই 8 পর্যন্ত পড়াশোনা করার পর 9-10-এ পড়ার আগ্রহ কমে যাচ্ছে। কেরল পারলে বাংলা কেন পারবে না, প্রশ্ন তুলছেন শিক্ষাবিদরা। ড্রপ আউটটা বাড়ার আরও কারণ হচ্ছে, একদিকে তো পরিকাঠামো নেই, শিক্ষক নেই, এইরকম একটা পরিস্থিতি। আমাদের রাজ্যে কর্মসংস্থান কোথায়? সুতরাং ছাত্রছাত্রীরা কোনো রকমে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা, মানে কোনো রকমে উঠে গিয়ে সেই পাশ ফেল নেই ইত্যাদি করে তারা 8 পর্যন্ত গেল। তারপরে তারা বিভিন্ন ধরনের কাজে লেগে যাচ্ছে, অনেকেই পরিযায়ী শ্রমিক হয়ে রাজ্যের বাইরে চলে যাচ্ছে। নবম দশমে স্কুল ছুট নিয়ে একই সুর শোনা যাচ্ছে রাজ্য বিরোধী নেতাদের মুখেও। কেন্দ্রকে সাজিয়ে গুছিয়ে যে পিকচার দিয়েছে, যে চিত্র এঁকেছে, যে 12% ড্রপ আউটের সংখ্যা তার থেকে অনেক বেশি। তার আরও একটি বড় উদাহরণ, যে রাজ্যে 70 লক্ষ পরিযায়ী শ্রমিক হয়, এই পরিযায়ী শ্রমিকের অধিকাংশই হচ্ছে কোনো রকমের প্রাথমিক স্কুলে মিড ডে মিল খেতে গেছিল, তারপরে জন খাটতে, মজুর খাটতে, লেবার খাটতে দক্ষিণ ভারত, পশ্চিম ভারতে চলে গেছে। তাই এই 3-4টি তথ্যই বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গে সাংঘাতিক রকমের প্রাথমিক থেকে মাধ্যমিক, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক স্তরের ড্রপ আউট হচ্ছে। রাজ্যের শিক্ষামন্ত্রী অবশ্য এই পরিস্থিতির জন্য কেন্দ্রকেই নিশানা করেছেন। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের সমীক্ষায় আমাকে দেখতে হবে, ওদের সমীক্ষা সবসময় নির্ভুল, আমি একদম হলফ করে বলতে পারি না কেন এটা হচ্ছে ড্রপ আউট। তবে এটা ঠিক যে ক্লাস 10 অবধি আমরা বারবার করে দাবি করেছিলাম যে মিড ডে মিল ক্লাস 10 অবধি কেন্দ্রীয় সরকারকে বলেছিলাম করা হোক। অনেক সময় এরকম হয় যে 8 অবধি তারা খাবার পায়, 9-10 আবার খাবার পায় না। সেইটা অনেকটা খুব গরিব বাড়িতে একটা সমস্যা একটা হতে পারে।
প্রশ্ন হচ্ছে, কেরল, উত্তরপ্রদেশ বা রাজস্থানেও তো একই নিয়ম চলে, সেখানে ড্রপ আউট কম কেন? এ রাজ্যে শিক্ষক সংগঠনের নেতাদের বক্তব্য গলতটা গোড়ায়। শিক্ষক নিয়োগ না হলে এই প্রবণতা রোখা মুশকিল। 9, 10, 11, 12 হয়তো বা মিড ডে মিল দেওয়া হয় না, কিন্তু সাইকেল দেওয়া হয়, আর ট্যাবের টাকা দেওয়া হয়, ইত্যাদি হয়, কন্যাশ্রীর টাকা দেওয়া হয়। আমাদের বক্তব্য হচ্ছে টিচার নিয়োগ না করলে, যেটা প্রতি বছর নিয়োগ হতো, সেই নিয়োগটাকে ফিরিয়ে আনতে হবে, না হলে এই ড্রপ আউট রোখা যাবে না। কারণ স্কুলে যদি শিক্ষক না থাকে কেন যাবে? মন্দিরে যদি পুরোহিত না থাকে, পুজো না হয়, কেন মানুষ পুজো দিতে যাবে? পরিসংখ্যান বলছে রাজ্যে 3,500 স্কুল বন্ধ হওয়ার মুখে। 6,000-এর বেশি স্কুল চলছে একজন শিক্ষকের ভরসায়, কারণ ওই স্কুলগুলোতে কোনো এনরোলমেন্ট নেই। বিশেষজ্ঞদের মতে স্কুলে যদি শিক্ষকই না থাকে তাহলে পড়ুয়ারা কেন যাবে? বাংলা শিক্ষার কেন এই পরিস্থিতি? শিক্ষামন্ত্রী অবশ্য বলছেন তারা কাজ চালিয়ে যাচ্ছেন সবটা ঠিক করার। কতদিনে সব ঠিক হবে? নাহলে তো সরকারি স্কুলগুলো কার্যত ধুকে ধুকে শেষ হয়ে যাবে, এমনটাই দাবি শিক্ষাবিদদের। ক্যামেরা গৌরবের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। দেখুন, প্রতিবেদনে আমরা পরিসংখ্যা তুলে ধরলাম, আর এবার একটা বাস্তব ছবি দেখায়। পড়ুয়ার সংখ্যা 3,500, অথচ স্কুলে সাকুল্যে শিক্ষক শিক্ষিকার সংখ্যা মাত্র 17 জন। ঠিকই শুনছেন, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 8টি ক্লাসে 24টা সেকশন, কিন্তু নেই পর্যাপ্ত ক্লাসরুমও। সপ্তাহে 3 দিন ষষ্ঠ শ্রেণী, অন্য 3 দিন সপ্তম শ্রেণীর ক্লাস করে সামাল দিতে হয় পরিকাঠামোর এই অভাবটা। বাঁকুড়ার পুনিশোল বোর্ড হাই স্কুলের এমন অব্যবস্থায় মার খাচ্ছে পঠন পাঠন, বাড়ছে স্কুল ছুটের সংখ্যা। স্কুল ছেড়ে দিশাহীন পড়ুয়ারা কাজের খোঁজে পাড়ি জমাচ্ছে ভিন রাজ্যে। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যেখানে 24টা সেকশন, সেখানে কিভাবে সামাল দেন 17 জন শিক্ষক? স্কুলের দাবি মাঝে মধ্যে একাধিক সেকশনকে একই ক্লাসরুমে বসিয়ে, আবার কখনো একাধিক ক্লাসকে একটা হল ঘরে বসিয়ে পড়ুয়াদের ক্লাস করাতে কার্যত বাধ্য হচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। ভেবে দেখুন, ফলে ব্যাঘাত ঘটে পড়াশোনা। এখানে এসে দেখছি যে শিক্ষকই নেই, তো শিক্ষা পাবে কোথার থেকে ছেলেমেয়েরা? তো গার্জেনরা চাইছে যে রাজ্যের নিয়োগই নেই যেখানে শিক্ষাক্ষেত্রে, সেখানে আর ছেলেমেয়েদেরকে পড়িয়ে কি করবে? বেকার করে ঘুরে বলবে। তার থেকে গার্জেনরা এখন থেকে তাদের মনস্থির করে নিয়েছে যে আমার ছেলে যাক বোম্বাই চলে যাক, যে সেখানে 2 পয়সা কামিয়ে আসবে। বেশিরভাগ দেখা যায় কি, অনেক ছেলেই দেখি মাধ্যমিকে বেশিরভাগ ছেড়ে দেয়, কিন্তু 9ও অনেকেই 9ও উঠে 9টা হয়তো মাধ্যমিক পর্যন্ত গেল না। যে কর্ম বেছে নেয়, যে যার কর্মে যায়, কাজকর্ম হয়তো কুমার কাজে, গাছের কাজে, যে যার বিভিন্ন মিস্ত্রির কাজে, যে যার কাজে কর্ম একটা রয়ে যায়। মুম্বাই পাবেন, এখানে গুজরাট, বেঙ্গালোর, রোজগারের চাকরি যেতে হয়, একটা পরিবারের একটা কম্পালশন থাকে ওদের কিছু রোজগার করার। এই জন্যেই ওরা একটা চাপে পড়ে ওদিকে যেতে হয়। হয়তো লেখাপড়া করার ইচ্ছেও থাকে, কিন্তু ওরা পারে না। এটা এর জন্য দায়ী হচ্ছে ওদের আর্থসামাজিক প্রেক্ষাপটটা পুলিশের, ওরা কিন্তু নয়। তার কারণ এই রাজ্যে কোনো রুজি রোজগারের ব্যবস্থা নেই। রুজি রোজগারের ব্যবস্থা না থাকলে আমরা যদি দেখি যে একটু অঞ্চল গঞ্জে, সেখানে পর্যন্ত এই 15-16 বছরের ছেলেরা লোকের দোকানে কাজ করছে, কোনো মিস্ত্রির সঙ্গে যোগানদার হিসেবে কাজ করছে। এর জন্য সম্পূর্ণ দায়ী পশ্চিমবঙ্গের সরকার। পশ্চিমবঙ্গ সরকার চায় না বাংলার মানুষ শিক্ষায় এগিয়ে আসুক। বাঁকুড়ার পুনিশোল বোর্ড উচ্চ বিদ্যালয়ে, সেখানে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে নবম এবং দশম শ্রেণীতে স্কুল ছুটের শতকরা হিসেব প্রায় 20% ওপরে। 20 থেকে 30% পড়ুয়া তারা নবম এবং দশম শ্রেণীতে পড়াশোনা ছেড়ে দিচ্ছে, এবং ছেড়ে দিয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে কাজের খোঁজে। কেবলমাত্র পেটের টানে তাদের কাউকে ব্যাঙ্গালোর ছুটতে হচ্ছে, কাউকে ছুটতে হচ্ছে মুম্বাইয়ে। কিন্তু কেন এমন পরিস্থিতি? স্থানীয় অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা তারা কিছুটা এর জন্য এলাকার আর্থসামাজিক পরিবেশকে যেমন দায়ী করছেন, তেমনি স্কুলের পরিকাঠামোকেও অনেকে দায়ী করছেন। কিন্তু যারা একেবারে নবম দশম শ্রেণীতে পড়াশোনা ছেড়ে দিয়ে শিশু শ্রমিক হিসাবে অন্য রাজ্যে চলে যাচ্ছে, তাদের ভবিষ্যৎ কী, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। বাঁকুড়া পুনিশোল থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।